কথা মানবী কুমার হট্টের বিশেষ নিবেদন গপ্পর বেশিতে আজ আমরা আপনার জন্য নিয়ে এসেছি সতীনাথ ভাদুড়ীর লেখা গল্প চরণ দাস এমএলএ। সতীনাথ ভাদুড়ীর জন্ম 27শে সেপ্টেম্বর 1906, বর্তমান বিহারের পূর্ণিয়াতে। তিনি আজকের দিনে দাঁড়িয়েও সমান জনপ্রিয় তাঁর ঢোঁড়াই চরিত মানুষ, চিত্রগুপ্তের ফাইল, গণনায়ক ইত্যাদি বিখ্যাত গ্রন্থের জন্যে। রাজনৈতিক উপন্যাস জাগরির জন্যই তিনি সর্বপ্রথম রবীন্দ্র পুরস্কার লাভ করেন। তার মৃত্যু হয় 30শে মার্চ 1965 সালে। শুরু হচ্ছে আমাদের আজকের নিবেদন চরণ দাস এমএলএ। শুনে দেখুন কেমন লাগে। মা বাপের কাছ থেকে পাওয়া নাম চরণ দাস। এক সময় লোকে ভালোবেসে ডাকত চরণ দাসজি বলে। পরিস্থিতি বদলেছে। আজকাল সরকারি দপ্তরে তার নাম শ্রীচরণ দাস এমএলএ। সাধারণ লোকের মধ্যে যারা নিজেদের ইংরেজি জানা ভাবে তারা আজকাল ডাকে ইয়ে লিয়ে সাহেব বলে, আর যাদের ইংরেজি জানবার কোনো রকম দাবি নেই তারা ডাকে মাইলেজি বলে। এই উচ্চারণ বিকৃতি কোনো রকম দুরভিসন্ধিজাত নয়। সেই মাইলেজি এসেছেন তার পুরনো অফিসে, পার্টি অফিস, তার সেকালকার কর্মকেন্দ্র। বছর চারেক পরে এই এলেন স্টেশন থেকে রিক্সাতে করে। ফ্যাসাদ, লটারির টিকিট না কিনলে লটারিতে টাকা পাওয়ার উপায় নেই, ভোটে না দাঁড়ালে এমএলএ হওয়ার উপায় নেই, আর এমএলএ হতে না পারলে সে কথা বলে কাজ কি। যখন পৌঁছলেন তখন সবে ভোর হয়েছে। नमस्ते लखनलाल जी। अरे अरे ये एमएलए साहब से नमस्ते नमस्ते नमस्ते। সব ভালো তো? আপনার কুশল বলুন। একেবারে কোনো খবর না দিয়ে এলেন যে? এই এলাম আপনাদের সঙ্গে দেখাশোনা করতে। তা বেশ করেছেন, আশাই তো উচিত। তা হাই কমান্ড হুড়কো দিয়েছে বুঝি? এমএলএ সাহেব এ প্রশ্নের উত্তর দিলেন না। লখনলাল ধরেছে ঠিকই। হাই কমান্ড নামের এক খামখেয়ালি সর্বপ্রতাপশালী ভগবানকে তিনি ভয় করেন। সেই হাই কমান্ড নাকি বলেছেন যে আসল ভগবান হচ্ছেন ভোটার, নারায়ণের চেয়েও বড় নরনারায়ণ। ভোটারদের সঙ্গে যার সম্পর্ক কম তাকে নাকি আসছে বছর আর এমএলএ করা হবে না। শুনেই ছুটে এসেছেন তিনি নকল ভগবান ছেড়ে আসল ভগবানের শরণে। লখনলাল এক সময় ছিল তার শাগরেদ। এখন প্রতি মাসে তার কাছ থেকে 50টা করে টাকা নেয় এবং প্রতিদিন তার ইয়ে লিয়ে গিরি ঘোচাবার হুমকি দেখায়। তার অপরাধ, তিনি 10-12 বছর ধরে সপরিবারে রাজধানীতে থাকেন। এখানে আসেন কম। এখানকার যেসব কর্মীদের তিনি একসময় নিজেও হাতে গড়ে পিটে মানুষ করে তুলেছিলেন তাদের সবগুলোর আজ পাখা গজিয়েছে। সবগুলোর ওই একই ধুয়ো। তিনি নাকি এমএলএ হবার পর থেকে এখানকার ভোটারদের সঙ্গে কোনো সম্পর্ক রাখেন না। এরা সবাই মাসে 20 দিন সাঙ্গপাঙ্গ নিয়ে রাজধানীতে এমএসএ কোয়ার্টার্সে তার অন্ন ধ্বংস করে, হাইকোর্টে নিজেদের মোকদ্দমা তদবির করে, আর সরকারি দপ্তর থেকে নানা রকম অন্যান্য সুবিধা পাইয়ে দেওয়ার জন্যে তাকে জ্বালিয়ে মারে। এর পরিবর্তে পান থেকে চুন খসলে শাসানি তার প্রাপ্য। তাদের মন জুগিয়ে চলতে হয় তাকে অষ্টপ্রহর। ঘেন্না ধরে গেল একেবারে। কিন্তু উপায় কি? এরই নাম পরিস্থিতি, তাদের অভিধানের সবচেয়ে বহুল ব্যবহৃত শব্দ। মত বদলাবার অজুহাত হিসেবে কথাটা কাজে লাগে কিনা। ঝোলার কম্বলটা রিক্সা থেকে নামিয়ে রিক্সাওয়ালাকে 8 আনা পয়সা দিতেই সে জয়গুরু বলে অবাক হয়ে তার মুখের দিকে তাকালো। লখনলালজি হাসছেন। আরে 4 আনা পয়সা ওরে দিয়ে দেন এমএলএ সাহেব। আজকাল 12 আনা করে রেট হয়ে গিয়েছে। আরে আপনি সেই 4 বছর আগেকার রেটটাই তো জানেন কি না? অপ্রস্তুত হয়ে এমএলএ সাহেব আর 4 আনা পয়সা বার করে দিলেন। পয়সা নিয়ে রিক্সাওয়ালা জয় গুরু বলে
চলে গেল। লক্ষণলাল তার ঝোলা আর কম্বল তুলে নিয়ে ঘরে রাখতে যাচ্ছিল। আহা, করেন কি লক্ষণলালজি, বাড়ি তো একটা জিনিস। এমএলএ সাহেব তার হাত থেকে নিজের জিনিসগুলো কেড়ে নিয়ে ঘরের মধ্যে রাখলেন। জনসম্পর্ক বাড়াবার প্রোগ্রামে আসবার সময় হোল্ড অল আর সুটকেস লাইনে ঠিকই করেছেন ইএমইএলিএ সাহেব। তার চোখে দুষ্টুমির হাসি। সে বোঝে সব। সাধে কি আর তাকে মাসে 50টা করে টাকা দিতে হয়? যে কাজে এসেছি সে কাজের দিক দিয়ে দেখতে গেলে লোকজনের সামনে আমাকে বারবার এমএলএ সাহেব বলে না ডাকাই ভালো, তাই না? আপনাদের কাছে তো আমি সেই পুরনো চরণ দাসই আছি এখনো। শুধু চরণ দাস নয়, আপনি এখন এসেছেন ভোটারদের চরণে আশ্রয় নিবার জন্য। আপনার নাম এখন হওয়া উচিত ভোটার চরণ দাস। বলো একবার, ভোটার চরণ দাস জি কি জয়। চিৎকারে আর উচ্চ হাসিতে ঘরের সকলের ঘুম ভাঙল। কে একজন যেন জয় গুরু বলে চোখের পাতা খুলল। পাশের বালিশে লোকটি তার মুখ চেপে ধরেছে। বচকন মাহাতো লাফিয়ে উঠেছে খাটিয়া ছেড়ে। আরে মাইলেজি, নমস্তে নমস্তে। কখন, কবে, কোথায় উঠেছেন? এই সার্কিট হাউসে না ডাক বাংলোয়? চরণদাস ঠিক করে রেখেছেন যে এখানে কারো কথায় বিরক্তি প্রকাশ করবেন না। এদের বলার উদ্দেশ্য যে তিনি এখানে কখনো এসে ওঠেননি গত কয়েক বছরের মধ্যে। দুবার মন্ত্রীদের সঙ্গে এসেছিলেন, তাও দুদিনের জন্যে। তখন উঠেছিলেন সার্কিট হাউসে। সেই খোঁটাই বোধহয় এরা দিচ্ছে এখন। বললে, হ্যাঁ, এখানেই এসে উঠলাম। কেন, বাড়ি ভাড়া আদায় করতে নাকি? খোঁচা না দিয়ে কথা বলতে জানে না এরা। তাঁর এখানকার পৈতৃক বসত বাড়িটা তিনি গভর্নমেন্টকে ভাড়া দিয়ে দিয়েছেন বছর কয়েক হলো। এখানকার লোকে ভালো চোখে দেখেনি জিনিসটাকে। কোনো জিনিসই তো তলিয়ে দেখে না এরা। রাজধানীতে পরিবার নিয়ে থাকেন। ছেলেমেয়েরা সেখানকার স্কুল কলেজে ভর্তি হয়েছে। যা আয় তাতে দু জায়গায় বাড়ির খরচ চালানো শক্ত। সেই জন্যে এখানকার বাড়ি গভর্নমেন্টকে ভাড়া দিয়ে দিতে হয়েছে। এই সামান্য কথাটা এরা বুঝবে না। না, এমনি আপনাদের সঙ্গে দেখাশোনা করতে এলাম। তা কয়দিনের প্রোগ্রাম মাইলেজির? দেখি। এক আধ দিনের বেশি কি আর থাকতে পারবেন এখানে? কি যে বলেন! ব্যথা পান এমএলএ সাহেব। এরা ভাবে তিনি ইচ্ছে করে এখানে আসেন না। ভুল ধারণা। ইচ্ছে থাকে কিন্তু হয়ে ওঠে না। কতবার ঠিক করেছেন আসবেন, কিন্তু একটা না একটা বাধা এসে পড়ায় হয়ে ওঠেনি। তাছাড়া অন্য কথাও আছে এর মধ্যে। 12 বছর বড় শহরে থাকবার পর ছেলে মেয়েরা আর এখানে ফিরে আসতে চায় না। ছোট ছেলেটার জন্ম রাজধানীতে। এখানকার শেয়ালের ডাকে রাত্রিতে ভয় করবে, এই হচ্ছে তার মায়ের ধারণা। স্ত্রীর পুরনো অম্বলের ব্যথিটাও রাজধানীতে গিয়ে সেরেছে। এইসব নানা কারণ মিলিয়ে এখানে আর আশা হয়ে ওঠে না। সবচেয়ে তাঁর আশ্চর্য লাগে যে সেখানকার শহরে সমাজের বন্ধু বান্ধবরা আজও তাকে পাড়া গেঁয়ে ভাবে। আর এখানকার লোকে অপবাদ দেয় যে তিনি আচারে ব্যবহারে সম্পূর্ণ শহুরে হয়ে গিয়েছেন। না 10 বছরের মেয়েটার পর্যন্ত রাজধানীতে জন্মাবার অধিকারে বান্ধবীদের সম্মুখে বাবার গ্রাম্য আচরণে লজ্জা লজ্জা করে। আচ্ছা, পরে সব কথা হবে। এখন হাত মুখ ধুয়ে নিন মাইলেজি। দাঁতন তো আপনার দরকার নেই। হ্যাঁ, দাঁতনের দরকার বই কি? উনি মাছবার বুরুষ আনলেও এখানে ব্যবহার করেন না। এই যাত্রায় উনি একেবারে পুরনো চরণ দাসটি সাইজিছেন। নিছক ভোটার চরণ দাস সঙ্গী। বাগে পেলে রেখে ঢেকে কথা বলতে এরা জানে না। বাধ্য হয়ে এই রসিকতায় এমএলএ সাহেবকেও হাসতে হয় এদের সঙ্গে সঙ্গে। আচ্ছা, আমি একটু আসছি। হ্যাঁ, একটু এদিক ওদিক ঘুরে। দাঁতন নিয়ে খালি গায়ে খালি পায়ে তিনি বার হলেন অফিস থেকে। বচকন মাহাতো রসিকতা করে, আরম্ভ হয়ে গেল মাইলেজির জনসম্পর্ক স্থাপনার প্রোগ্রাম নাকি? হ্যাঁ, সে তো অনেক আগেই আরম্ভ হয়ে গিয়েছে। বলো 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 একবার, ভোটার চরণ দাস জি কি জয়। বলো বলো একবার, ভোটার চরণ দাস জি কি জয়। ভোরবেলায় দাঁতন করতে করতে এমএলএ সাহেব পাড়ার লোকজনের সঙ্গে কিছুক্ষণ সহজভাবে মেলামেশা করে নিতে চান। ইচ্ছে করলেও কি এখানকার সঙ্গে সম্পর্ক ছিঁড়ে ফেলা যায়? নারীর টান যে, গায়ের ময়লা তো নয় যে ইচ্ছে হলেই ডলে ফেলে দেবে। ওটা কে আসছে? শুনরা না? খুব হনহন করে চলছে সে।
নমস্তে সুন্দরলালজি। জয় গুরু। আরে আপনি? আমি তো চিনতেই পারিনি। অবশ্য ভালো তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা চলি। হ্যাঁ, জয় গুরু জয় গুরু। তেমনি হনহন করে সুন্দরলাল চলে গেলেন। ব্যস্ত এবং অন্যমনস্ক ভাব তার। এমএলএ সাহেব ভেবেছিলেন যে তার কাছ থেকে কথায় কথায় জেনে নেবেন পাড়ায় এখন কে কে অসুস্থ আছে, তারপর কিছু ভালো পথ্য কিনে নিয়ে অন্য সময়ে রুগীর বাড়িতে যাবেন। কিন্তু কথা বলবার সুযোগ পাওয়া গেল না সুন্দরলালজির সঙ্গে। একটু ক্ষুণ্ণ হলেন তিনি। ঠিক এরকমটা আশা করেননি। লখনলালের দল রাজধানীতে তার কাছে প্রায়ই বলতো যে এখানকার পরিস্থিতি বদলেছে। রাজনৈতিক মিটিংয়ে লোকজন হয় না, লিডাররা গেলে তাদের মালার জন্য গৃহস্থ বাড়ি থেকে গাঁদা ফুল পর্যন্ত পাওয়া শক্ত হয়ে দাঁড়িয়েছে। তিনি এসব কথা বিশ্বাস করতেন না। ভাবতেন লখনলালরা বোধ হয় তাকে মোচড় দিয়ে আরও কিছু বেশি টাকা আদায় করতে চায়। সুন্দরলালজির এখনকার হাব ভাবে মনে হলো যে কথাটার মধ্যে কিছু সত্যি থাকতেও পারে। একটা ছোট ছেলে ছুটছে। মনে মনে ঠিক করা ছিল যে ছোট ছেলে দেখলেই গাল টিপে আদর করবেন, আর তার চেয়ে ছোট হলে কোলে নিয়ে লজেন্স খেতে দেবেন। পকেট ভর্তি করে তিনি লজেন্স টফি এনেছেন। হেসে ছেলেটাকে ডাকলেন। সে ফিরেও তাকালো না, ছুটে চলেছে রাস্তা ধরে। একটু হতাশ হলেন তিনি। 12 বছরের অনভ্যাসে পথের ধুলো কাঁকড়ের উপর দিয়ে খালি পায়ে হাঁটতে অসুবিধে হচ্ছে। কাঁটার ভয়ে, ভাঙা কাঁচের টুকরোর ভয়ে একটু সাবধান হয়ে পা টিপে টিপে হাঁটছেন। আগেকার জীবনের খালি পায়ে চলাফেরার সেই সাবলীলতা আর ফিরে আসবার নয়। হুকওয়ার্মের ভয় সেকালে কখনো হয়নি। নিজের অজ্ঞাতে কখন থেকে যেন নাকে কাপড় দিয়ে চলছিলেন। লোটা হাতে একজনকে আসতে দেখে তাড়াতাড়ি হাতটা নামিয়ে নিলেন। বীরসা আসছে এগিয়ে তাকে চেনবার চেষ্টা করল। অন্তত চাউনি দেখে তাই মনে হয়। বিড়বিড় করে কি একটা স্তোত্র বলছে সে। নমস্তে বৃহস্পতিজি। জয় গুরু। মাইলেজি। আমি তো চিনতেই পারছিলাম না, খালি গায়ে খালি পায়ে আপনাকে দেখবো ভাবিনি কি না। খবর ভালো তো সব? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এখন আসি। হ্যাঁ, জয় গুরু। বিড়বিড় করে স্তোত্রপাঠ করতে করতে সে চলে গেল। অল্পেতে মুষড়ে পড়বার লোক তিনি নন, তবু বর্তমান পরিস্থিতির খারাপ দিকটা মনে না এনে পারলেন না। এখানকার লোকে নাকি চিরকাল কত ভালোবাসত। আগেকার জীবনে সেইটাই ছিল তার পুঁজি। পরের জীবনটুকু ভেবেছিলেন সেই পুঁজি ভাঙিয়েই কাটিয়ে দেবেন, কিন্তু তার বোধহয় তার কপালে নেই। সন্দেহ হলো লখনলালজিরাই তার বিরুদ্ধে কিছু মিথ্যে প্রচার করেনি তো এখানকার লোকজনের মধ্যে। কিছু বলা যায় না। তার নিজেরই ইচ্ছে থাকতে পারে এই নির্বাচন ক্ষেত্র থেকে এমএলএর জন্য লড়বার। হাইকমান্ডের কাছেও চুপি চুপি তার বিরুদ্ধে লাগায়নি তো কিছু। ভগবান জানে। একজন বর্ষীয়সী মহিলা হাতে একটা পাতার ঠোঙায় কি যেন নিয়ে ধানের ক্ষেতের আলের উপর দিয়ে চলেছেন যথাসম্ভব দ্রুত গতিতে। চরণদাসজি চশমাটা খুলে রেখে এসেছেন, তাই দূরের জিনিস দেখতে একটু অসুবিধা হচ্ছে। তীর্থার মা বলেই মনে হচ্ছে ওকে। হ্যাঁ, ঠিকই তো তাই। ও চাচি, কোথায় সকালে এত তাড়াতাড়ি? বৃদ্ধাটি মাথার কাপড় টেনে নিয়ে আরো তাড়াতাড়ি হাঁটতে আরম্ভ করলেন। ও চাচি, তীর্থানন্দের খবর সব ভালো তো? নাতিপুতিরা সব ভালো তো? চিনতে পারছেন না? আমি চরণা। কি বুঝলেন না বুঝলেন তিনিই জানেন। দেখা গেল তার গতি দ্রুততর হয়েছে। পাটের ক্ষেতের পাশ দিয়ে বেরিয়ে ফুলের সাজি হাতে করে একটি মহিলা জয় গুরু বলে তাকে অভিবাদন করায় তিনিও জয় গুরু বলে মুহূর্তের জন্যে দাঁড়ালেন। কি যেন কথা হলো। দুজনেই একবার চরণদাসজির দিকে তাকালেন, তারপর দুজনেই একই পথে এগিয়ে গেলেন। এতক্ষণে সত্যিই চিন্তান্বিত হলেন এমএলএ সাহেব। জনসম্পর্ক স্থাপনার কাজটা যত সহজ ভেবেছিলেন তত সহজ নয়। লাঠিতে ভর দিয়ে চতুরি চলেছে। সে এমনিতেই একটু এড়ে গম্ভীর প্রকৃতির লোক চিরকাল। একটু ইতস্তত করে তাকে ডাকলেন তিনি। ছেলেবেলায় লোকটা তাদের বাড়ির মোষ চড়াতো। সে দাঁড়ালো একটু অবাক হয়ে। জয় গুরু। ও আপনি? চিনতে পারিনি মশাই। রাজধানীর জল দেখছি খুব ভালো।
গুরুদেবের কৃপায় আপনার গায়ে বেশ মাংস লেগেছে তো। ডাকবাড়ি তো কথা, ভোরে উঠে দাঁতন করতে করতে খালি পায়ে বেড়াবার পুরনো অভ্যেস এখনো আপনি রেখেছেন দেখছি। না না না, সেও বেশ ভালো। আরে চৌধুরী, মানুষ কি আর বদলায়? যে যেমন ছিল সে তেমনই থাকে। এ কি কথা বলছেন আপনি মাইলেজি? মানুষ বদলায় না? কত রত্নাকর ডাকাত বদলে মুনি ঋষি হয়ে গেল। তবে হ্যাঁ, সেই রকম গুরুর মতো গুরুর কৃপা চাই। এ কথা আমার গুরুদেবের মুখে কতদিন শুনেছি। আমাদের গুরুদেব তো মানুষ নন, তিনি দেবতা, ঠাকুর, ভগবান। জয় গুরু, জয় গুরু। লাঠি ঠকঠক করতে করতে সে চলে গেল, তাকে আর এ সম্বন্ধে কোনো কথা বলার সুযোগ না দিয়ে। বোঝা গেল যে গল্প করে নষ্ট করবার মতো সময় তার হাতে এখন নেই। সে দাঁড়িয়ে ছিল শুধু একটু জিরিয়ে নেবার জন্যে। মানুষ যে বদলায় সে কথা আর এমএলএ সাহেবকে বুঝিয়ে দিতে হবে না। আর যিনি চতুরীর মুখে গুরু মাহাত্মের বুলি ফোটাতে পারেন, তিনি যে মুখকে বাঁচালো পঙ্গুকে দিয়ে গিরিলঙ্ঘন করাতে পারবেন, সেই বিষয়ে সন্দেহ কি? আরও যে কয়েকজনের সঙ্গে দেখা হলো, সকলেরই হাবভাব এই একই ধরনের। সকলেই ব্যস্ত, কেউ তাকে বিশেষ আমল দিচ্ছে না। নিজের সুখ দুঃখের কথা, দেশের অবস্থার কথা, পৃথিবীর রাজনীতির কথা, রকেট, অ্যাটম বোমা, আবহাওয়া, ফসলের অবস্থা, প্রত্যাশিত বিষয়গুলোর উপর কোনো কথা কেউ তোলেনি। এমনকি কেউ গালাগাল পর্যন্ত দিল না। কারোকে কিচ্ছু বলবার নেই। ছেলের চাকরি, বাস চালাবার অনুমতিপত্র, রাস্তায় মাটি ফেলবার ঠিকে, সরকারি লোন, সিমেন্ট, বন্দুকের লাইসেন্স কিংবা মেয়ের বৃত্তি। ইলেকশনের বছরে নির্বাচন প্রার্থীর কাছ থেকে কিছুই চাইবার নেই। আশ্চর্য তো! ঠিক করে যে যা চাইবে তাকেই সে সম্বন্ধে যথাযোগ্য স্থানে একখানা করে সুপারিশে চিঠি দেবেন আর আশ্বাস দেবেন প্রাণপণে চেষ্টা করবার। কিন্তু কেউ কিচ্ছু চায়নি। তবে কি এরা সবাই বুঝে গিয়েছে যে তার চিঠিতে সরকারি মহলে কোনো ফল হয় না? যাদের কাছে তিনি চিঠি দেন তাদের সকলের কাছে আগে থেকে বলা আছে যে এসব সুপারিশপত্রের ওপর কোনো গুরুত্ব দেওয়ার দরকার নেই। আর এই চালাকি কি এরা ধরে ফেলেছে? আর লোকে আজকাল চালাক হয়ে উঠছে। সকলে জেনে গিয়েছে যে সরকারি অফিসাররাও আজকাল এমএলএদের কথায় কোনো গুরুত্ব দেয় না, আশকারা পাচ্ছে ওপর থেকে। গত কয়েক বছরের মধ্যে সত্যি এখানকার জীবনের স্বাভাবিক মন্থর গতি আগেকার তুলনায় দ্রুততর হয়েছে। কর্মব্যস্ততা বেড়েছে, এইটুকুই আসার কথা। পঞ্চবার্ষিকী পরিকল্পনার ফল সম্বন্ধে যারা সন্দিগ্ধ, তাদের সামনে সুবিধে মতো এই দৃষ্টান্তটা তুলে ধরতে হবে। ভোটের মরশুমের বক্তৃতায় নিজের জন্মভূমি ও কর্মক্ষেত্রের লোকজনের কাছ থেকে পাওয়া প্রাথমিক অভ্যর্থনা আশানুরূপ না হওয়ায় একটু ভারাক্রান্ত মন নিয়ে তিনি অফিসে ফিরে এলেন। নিজের দুশ্চিন্তার কথাটা মুখ ফুটে বলতে বাঁধে অফিসের কর্মীদের কাছে, কিন্তু না বলতেই বুঝে নিয়েছে এসব বিষয়ে বিশেষজ্ঞ লখনলাল আর বচকন মাহাতো। ঘাবড়াবার কিছু নাই এমএলএ সাহেব, সব অল রাইট হয়ে যাবে। জল খাওয়ার সময় সবাই মিলে বসি কেমনভাবে এগুতে হবে তারই একটা প্রোগ্রাম ঠিক করে ফেলতে হবে। আপনি শুধু বারকার্সদের উপরে একটু বিশ্বাস রাখেন। আরেকটা কথা মেলেজি, আসরে নেমে পয়সা খরচ করতে কার্পণ্য করবেন না, তাহলে আসছে বছর ভূতপূর্ব মাইলে হয়ে যাবে নিঘাত, দেখে নেবেন। এদের সব কথা মুখ বুজে সহ্য করতে হয়। সেকালকার মতো সহকর্মীদের সঙ্গে তিনি ছোলা ভাজা, চিড়ে ভাজা ও পেঁয়াজের বড়ার জলখাবার খেতে বসলেন। আজ তিনি উদার হস্ত, জলখাবারের খরচটা আজ তাঁরই। আরম্ভ হয়ে গেল খোশ গল্পের মধ্যে দিয়ে কাজের কথা। ভোটার, ভোটার আর ভোটার, কেবল ভোটারদের কথা। কটর মটর করে ছোলা চিবুবার শব্দ এই গল্পের সঙ্গে সমান তাল দিয়ে চলেছে। সাব্যস্ত হয়ে গেল পাবলিক অবুঝ, জনতা খামখেয়ালি, জনসাধারণ নিমাখারাম। ভোটারদের তালিকায় যাদের নাম আছে তারা শুধু মানুষ, বাকি সকলে ফাঁকি দিয়ে বেঁচে আছে অন্যায়ভাবে। স্ত্রী ভোটারদের লখনলালজি বলে ভোটারি। এই ভোটারিদের নিয়ে তুমুল মতদ্বৈধ বাঁধল লখনলাল আর বচকন মাহাতোর মধ্যে। বোঝা গেল জনসম্পর্ক বাড়াবার কার্যপ্রণালী স্থির করবার পথেও
বাধা প্রচুর। এমএলএ সাহেবের ধৈর্যের পুঁজি তার চেয়েও বেশি। কথার মোড় ঘোরাবার জন্য তিনি বললেন, মোষের গলার ঘন্টার এই আওয়াজটা শুনতে আমার খুব ভালো লাগে। বহু বড় বড় আবিষ্কারের সূচনা ঘটেছিল দৈবক্রমে। এখানকার ভোটারীদের মনের চাবিকাঠির সন্ধানও পাওয়া গেল এই অবান্তর প্রসঙ্গের মধ্যে দিয়ে। মোষের গলার ঘন্টার আওয়াজ বলছেন কি আপনি? 10 বছর রাজধানীতে থেকে আপনি কি একেবারে পরদেশি হয়ে গিয়েছেন? এই যে কাঁসার ঘন্টার শব্দ, ভালো করে শুনুন, বুঝতে পারছেন না? হ্যাঁ, এইবার বুঝতে পেরেছি। আপনাদের চেঁচামেচির মধ্যে আগে এত ভালো করে শুনতে পাইনি। তা পুজো টুজো আছে নাকি কোথাও? তা জানেন না? আরে এর কথাই তো আপনাকে বলে আসছে 3 বছর ধরে। সকালের আরতি। অষ্টপ্রহর মোৎসব, সকাল বিকেল নেই এর মধ্যে। প্র্যাকটিস বেশ জমিয়ে নিয়েছেন স্বামীজি 3 বছরের মধ্যে। যারে 10 জনে ভক্তি করে তার নিয়ে ঠাট্টাই আর কি করাটা ঠিক নয়। ঠাট্টা করছি কই? যার গা দিয়ে ভক্তরা যদি বার হতে দেখে তাকে নিয়ে আমি ঠাট্টা করতে পারি? উনি ঘন্টার পর ঘন্টা সমাধিস্থ থাকেন। দরজা জানলা সব বন্ধ করি। আর উপরের গবাক্ষ দিয়ে ধোঁয়া বের হয়। না না, গোল মেলে ধোয়া নয়, ও নির্দোষ ধোয়া, অশ্বরী তামাকের গন্ধওয়ালা ধোঁয়া। ভক্তরা সেই ধোঁয়া নিঃশ্বাসের সঙ্গে টেনে নেওয়ার জন্য বাইরে কাতারে কাতারে বসে থাকে। সুগন্ধি রেশক কুম্ভ, যোগ সাধনার একেবারে সৌরভ। সহকর্মীদের মধ্যে এইসব কথা কাটাকাটি চলে অনেকক্ষণ। এমএলএ সাহেব একটাও কথা বলেননি এর মধ্যে, শুধু শুনছেন ও পরিস্থিতি বোঝবার চেষ্টা করছেন। সব শুনে মনে হলো এতদিন সহকর্মীরা এখানকার সম্বন্ধে যেসব খবর দিয়েছিল সেগুলোর উপর গুরুত্ব দেওয়া উচিত ছিল। জগৎগুরু শ্রী সহস্রানন্দ স্বামী বছর 3 ধরে এখানে আশ্রম খুলে বসেছেন। তিনি সিদ্ধ পুরুষ এবং এখানকার আবাল বৃদ্ধ বনিতা সকলেই তাঁর শিষ্যত্ব গ্রহণ করেছে। এই জন্যেই সকলে উঠতে বসতে জয় গুরু বলে। এই জন্যেই রাজনৈতিক দলের নেতারা এখানে এসে ফুলের মালা আর পান না। এই জন্যেই খানিক আগে সকলে তাঁর আশ্রমের দিকে ছুটছিল। জিলিপির লোভে ছুটছিল ছেলেপিলেরা, গুরুদেবের দর্শন পাবার লোভে ছুটছিল বয়স্করা। আশ্রমে দুপুরে ধর্মগ্রন্থ পাঠ হয় আর সন্ধেবেলা হয় কীর্তন। স্বামীজি নিজের সাধন ভজন নিয়ে থাকেন। তিনি ফলমূল ছাড়া আর কিছু খান না এবং টাকা পয়সা স্পর্শ করেন না। তার নামে সবাই পাগল এবং তার জন্য প্রাণ দিতে পারেন না এমন লোক এখানে নেই। তিনি ছুঁলে রোগ সেরে যায়। তার বাকসিদ্ধির খ্যাতি অন্য জেলাতেও নাকি পৌঁছেছে। এছাড়া সিদ্ধ পুরুষের অন্যান্য বিবৃতিও তার আছে। এইসব জ্ঞাতব্য তথ্য একত্র করবার পর চরণদাসজি বসলেন সহকর্মীদের সঙ্গে ভোটারদের সপক্ষে টানবার কৌশল ঠিক করবার জন্যে। হঠাৎ জমার আলোচনায় বাধা পড়ল। আসুন মৌলভী সাহেব। আদাব আদাব ভাই সাহেব। এখানেই প্রথম লোকের সঙ্গে দেখা হলো যিনি জয়গুরু বললেন না। একটু আশ্বস্ত হলেন চরণদাসজি। বেশ ভারিক্কে গোছে দাড়ি সম্বলিত ভারিক্কে প্রকৃতির লোক মৌলভী সাহেব। চাকরি করেন, এখানে বদলি হয়ে এসেছেন কিছুদিন আগে। থাকেন মৌলভী চোলা নামক পাড়ায়। এখন তিনি এখানে এসেছেন সামান্য একটা কষ্ট দেবার জন্য পার্টি অফিসের লোকজনদের। মৌলভী সাহেবের হাব ভাব কথাবার্তা বেশ কেতা দুরস্ত। অতি বিনয়ের সঙ্গে জানালেন যে পার্টি অফিসের লোকজনদের সময়ের মূল্য তিনি জানেন। সেই বহুমূল্য সময় নষ্টের হেতু হয়ে পড়তে বাধ্য হয়েছেন তিনি সরকারি চাকরির কল্যাণে। তিনি এসেছেন সরকারি লোক গণনার কাজে। না না, চিড়ে ভাজা আনবার দরকার নেই, আপনারা খান। সকালে নাস্তা করে তবে আমি বেরিয়েছি বাসা থেকে। এখানকার অফিসের স্থায়ী লোকজনের নামধাম তিনি জিজ্ঞেস করলেন। বেশ গুছিয়ে গোটা গোটা অক্ষরে প্রত্যেক ব্যক্তির খুঁটিনাটি বিবরণ লিখে ছাপা ফর্মগুলো ভরলেন। কাজের শৃঙ্খলা আছে তাঁর। তারপর এমএলএ সাহেবকে অতি নম্রভাবে জিজ্ঞেস করলেন, হুজুরের নামও কি এখান থেকেই লেখা হবে? অতি নির্দোষ প্রশ্ন, কিন্তু চরণদাস এমএলএর মনের এক অতি স্পর্শকাতর জায়গায় আঘাত লাগে। সহকর্মীদের সহস্র বিদ্রুপ তিনি সহ্য করতে রাজি আছেন, কিন্তু সরকারি কর্মচারীর ধৃষ্টতা বরদাস্ত করবার পাত্র তিনি নন। এখানে লেখা হবে না তো আবার কোথা থেকে লেখা হবে? আপনি আর এখন এখানে থাকেন না তো, সেই জন্য জিজ্ঞেস করলাম হুজুরের কাছে। আমার ঘর বাড়ি সব এইখানে।
তাহলে আমি এখানকার বাসিন্দা নই? আরে আপনার বাড়িটা ভাড়া দিয়েছেন কি না তাই জিজ্ঞেস করছিলাম কথাটা। বসত বাড়ি ভাড়া দিয়েছি বলে ভোটার তালিকায় নাম থাকবে না আমার? গুস্তাখি মাফ করবেন হুজুর, ভোটার তালিকার সঙ্গে আদমশুমারির কোনো সম্বন্ধ নেই। আচ্ছা আচ্ছা, যথেষ্ট হয়েছে। আইনচর্য মশাই, এবার থামুন আপনি। সরকারি নিয়মকানুন আর শেখাতে হবে না আমাকে। তবা তবা, হুজুরকে কানুন শেখাবো আমি? আমরা হুজুরের চাকর মাত্র, আপনারাই তো কানুন তৈরি করেন। আপনি যদি এখানকার শুমারির মধ্যে নাম দিতে চান তবে তাই হবে, যেখানে ইচ্ছে আপনি নাম দিতে পারেন। এমএলএ সাহেবের মনে একটা ক্ষীণ সন্দেহ জাগে। মৌলভী সাহেবটি তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী দলের লোক নয় তো? তবে এতক্ষণে এত আইন কানুন ঝাড়ছিলেন কেন? 3 পয়সার মাইনের চাকরি আর লম্বা লম্বা কথা। আপনি গণ্যমান্য ব্যক্তি, ভদ্রলোকের ভাষায় কথা বলা উচিত আপনার। মুখ সামলে কথা বলো বলছি। আমাকে অভদ্র বলা? এখানকার সেন্সাস অফিসার কে? তোমার চাকরি আমি খাবো এই বলে রাখলাম। সরকারি মহলে সে প্রতিপত্তিটুকু আমি রাখি, বুঝলে? সব বুঝেছি, আর বোঝাতে হবে না। এখন বলুন আপনার নাম। কলম হাতে নিয়ে ফর্ম সামনে রেখে উত্তরের প্রতীক্ষা করছেন মৌলভী সাহেব। এমএলএ সাহেব নিরুত্তর। লোকটির ধৃষ্টতা দেখে তার নাম জিজ্ঞেস করছে, যেন জানেন না। জীবিকা? এমএলএ নিরুত্তর। বিবাহিত না অবিবাহিত? উত্তর দিলেন না চরণ দাসজি। বিজ্ঞানের কোনো বিষয় বিশেষজ্ঞ নাকি? কারণ ওই বৈজ্ঞানিকদের তো আলাদা কার্ড আছে। আর থাকতে পারলেন না চরণ দাস এমএলএ। বেয়াদব লোকেদের বৈজ্ঞানিকভাবে মেরে সায়স্তা করতে আমি বিশেষজ্ঞ। আস্তিন গুটিয়ে তিনি এগিয়ে যাচ্ছিলেন। দলের লোকেরা তাকে ধরে ফেলল। মৌলভী সাহেব ধীর কণ্ঠে উপস্থিত অন্য সকলের দিকে তাকিয়ে বললেন, ইনি আমার লোক গণনার কাজ অসম্ভব করে তুলেছেন, অপমান করেছেন, মারধরের হুমকি দিয়েছেন, চাকরি খাওয়ার ভয় দেখিয়েছেন। শুধু নাম ধাম বলতে অস্বীকার করেননি একজন সরকারি কর্মচারীকে তার আইনসঙ্গত সরকারি কাজে বাধা দিয়েছেন। আপনারা সবাই সাক্ষী। আমি আজই এর বিরুদ্ধে কোর্টে মোকদ্দমা দায়ের করব। নালিশ দায়ের করার হুমকি দেখায় জনসাধারণের প্রতিনিধিকে? সরো তোমরা, ওকে ঘাট ধরে বের করে দিচ্ছি এখনই। তার আস্ফালনে কান্না দিয়ে সহকর্মীরা এমএলএ সাহেবকে জাপটে ধরে রেখেছে। মৌলভী সাহেব ধীরে সুস্থে নিজের কাগজপত্রগুলো গুছিয়ে গম্ভীরভাবে বেরিয়ে গেলেন ঘর থেকে। চোখে মুখে দৃঢ় প্রতিজ্ঞার ব্যঞ্জনা বেশ স্পষ্ট। এমএলএ সাহেবের দাপাদাপি তখনও থামেনি। ঘরের মধ্যে থেকে তিনি চিৎকার করে উঠেছেন, ভেবেছেন আমি আপনাকে চিনি না? পুলিশে আমিও খবর দেব। আরে আরে করেছেন কি আপনি এমএলএ সাহেব? সামান্য একটা ব্যাপার নিয়ে এত মেজাজ দেখাচ্ছেন। আরে ভোটারিরা মনে করবে কি? হ্যাঁ, দু একটা চিন্তার রেখা যেন পড়ল তার কপালে। মুহূর্তের মধ্যে তার দাপাদাপি সব বন্ধ হয়ে গেল। চাপা গলায় বচকন মহতোর দিকে তাকিয়ে শুধু বললেন, ইলেকশনটা একবার হয়ে যেতে দাও, তারপরে মৌলবীকে নাক্ষত দিয়ে ছাড়বো। তারপর আবার সকলে নিজেদের মধ্যে পরামর্শ করতে বসলেন ভোটারদের মন পাবার আশু উপায় সম্বন্ধে। আলোচনা যেখানে স্থগিত করা হয়েছিল ঠিক তারপর থেকে আরম্ভ হলো, অর্থাৎ গুরুদেবের প্রসঙ্গ থেকে। সর্বাধিসম্মতভাবে স্থির হয়ে গেল যে স্লোগান পাল্টাতে হবে। স্বামী সহস্রানন্দকে লক্ষ্য করে এগোতে হবে অতি সতর্কতার সঙ্গে। ভোটার চরণ দাসকে হতে হবে গুরু চরণ দাস। এইবার স্নানাহারের জন্য উঠতে হয়। লখনলালজি জয়ধ্বনি দিল, বলো একবার গুরু চরণ দাস জি কি জয়। সব আউলরা আউট হয়ে যাবে। ডোন্ট ঘাবড়াও গুরু চরণ দাস জি, ডোন্ট ঘাবড়াও। বিকেলের দিকে এমএলএ সাহেব লখনলাল আর বচকন মাহাতো ফলমূল প্যাড়া সন্দেশের ভেট নিয়ে খালি গায়ে খালি পায়ে গিয়ে হাজির জগৎগুরু শ্রী সহস্রানন্দের আশ্রমে। আজ বোধ হয় আশ্রমে কোনো এক বিশেষ পর্বের দিন। গেটের দুই পাশে কলা গাছ পোঁতা রয়েছে। সামনের রাস্তা, কম্পাউন্ড, বারান্দা লোকে লোকারণ্য। ভক্ত স্ত্রী পুরুষ বালক বালিকা দর্শক প্রার্থীর ভিড় ঠেলে ঠেলে ভিতরে ঢোকা শক্ত। কিন্তু আনন্দ উৎসবের দিনের লোকজনের সেই প্রাণবন্ত নীলাচাঞ্চল্য এখানে অনুপস্থিত। গুরুদেবের সাধন ভজনের ব্যাঘাত হবে বলে কি এখানে কথাবার্তা বলা বারণ? প্রশ্নভরা চাউনি নিয়ে
এমএলএ সাহেব তাকালেন নিজের সঙ্গীতের দিকে। লখনলালজিও তাঁরই মতো বিস্মিত হয়েছেন। তার কাছেও জিনিসটা অপ্রত্যাশিত। অঘটন কিছু ঘটল নাকি? বিষাদের ছায়া? স্বামীজি কি হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন? সকলের মুখে চোখে উৎকণ্ঠার ছাপ কেন? আজকে এখানে আসাই বুঝি ব্যর্থ হলো। ওখানকার প্রাপ্তবয়স্করা সকলেই যে তাঁর ভোটার, সকলেই তার পরিচিত। তারাও নিশ্চয়ই তাকে চেনে। কারো মুখে পরিচিতির সাড়া নেই। কিছু জানবার কৌতূহলটুকুও যেন এরা হারিয়েছে। এরকম পীঠস্থানে কারো কাছ থেকে কোনো রকম সম্মান পাবার আশা নিয়ে তিনি আসেননি। তবু হেসে কাউকে কিছু জিজ্ঞেস করলে নিরুত্তর থেকে শুধু ড্যাব ড্যাব করে তাকানো, এই জিনিস তার কল্পনার বাইরের। সামনের এই ভদ্রলোকের মেজ ছেলেটা তার চেষ্টাতেই গত বছর মেডিকেল কলেজে ভর্তি হতে পেরেছে। পাশেই এই যে লোকটা মাথায় হাত দিয়ে বসে রয়েছে, একে 2 বছর আগে তিনি কনসলের গমের দোকান পাইয়ে দিয়েছিলেন। যারা চোখ বুজে হাত জোর করে বসে রয়েছে তারা না হয় দেখতে পাচ্ছে না, কিন্তু এরা তো দেখতে পাচ্ছে তাকে। দেখেও না দেখার ভান করছে কেন এরা? লোক চড়িয়েই খান তিনি। রাজনৈতিক জীবনে বহু লোকের সংস্পর্শে তাকে আসতে হয় প্রত্যহ। কেউ হাঁ করবার আগেই তিনি বুঝে যান লোকটা কি বলবে। কিন্তু এখানকার এতগুলো ভোটারির হঠাৎ হলোটা কি, সেইটা বিন্দুমাত্র আঁচ করতে পারছেন না। সবাই মিলে তাকে এক ঘরে করে। তার সঙ্গে কথা বলা বন্ধ করবার পণ করেছে নাকি? বোঝা তো কিচ্ছু যাচ্ছে না। একটা আচমকা আঘাতে এরা সকলে যেন থ হয়ে গিয়েছে। নইলে এরাও তো দেখা যাচ্ছে তাঁরই মতো ফল মূল মিষ্টির থালা সাজিয়ে এনেছিল। কারো কারো হাতে আবার টিফিন ক্যারিয়ার। রান্না করা জিনিসটা কি ওর মধ্যে? স্বামীজি তো শুধু ফলমূল খান। ওগুলো বোধ হয় তাহলে তাঁর সঙ্গীতের জন্যে। অবস্থা প্রতিকূল দেখে পিছোপা হবার লোক তিনি নন। চোখ বুজে দরাজ গলায় বললেন, জয় গুরু। এই বলে চেঁচিয়ে উঠলেন এবং তারপর সামনের ঘরের বন্ধ দরজার দিকে সাষ্টাঙ্গে প্রণাম করলেন। সমবেত ভক্তবৃন্দ চমকে উঠে তাকিয়ে দেখল। আচম্বিতে দৈববাণী হলেই বোধহয় এখানকার ঝিমিয়ে পড়া পরিবেশ এরকমভাবে হঠাৎ জেগে উঠতে পারত। মূক ভক্তবৃন্দ হঠাৎ যেন তাদের কণ্ঠস্বর আর মনের বল ফিরে পেল। সমবেত কণ্ঠস্বরে গুরুদেবের জয়ধ্বনি আকাশ বাতাস কাঁপিয়ে তুলল। ভোটারিদের মিহি গলা সুর মেলাচ্ছে ভোটারদের মোটা গলার সঙ্গে। জনতার উৎসাহ ও উদ্দীপনার আবেশ লাগা এই সামূহিক কণ্ঠস্বর এমএলএ সাহেবের অতি পরিচিত। নিদারুণ সংকটে কিংকর্তব্য বিমূঢ় ভক্তবৃন্দ হঠাৎ একটা আঁকড়ে ধরবার মতো ধ্বনির আশ্রয় পেয়ে বর্তে গিয়েছে। পবন অনুকূল। ভক্তবৃন্দের সশ্রদ্ধ সপ্রশংস দৃষ্টি চরণদাসজি অনুভব করতে পারছেন তার সর্বশরীরে। বিমল আনন্দের উদ্ভাস লেগেছে তাঁর মুখমণ্ডলে। এতক্ষণে তিনি চোখ খুললেন। সত্যি সবাই তাঁর দিকে এক দৃষ্টি তাকিয়ে। সেই দৃষ্টিতে পরিচিতির আভাস আবার জেগেছে। সকলে যেন এতক্ষণে চিনতে পারল তাকে। এখানকার মহামান্য ইএমইএলিএ সাহেব বলে। তাদের গোষ্ঠীরই একজন গুরু ভাই, আপনার জন, বড় ভাই ইএমইএলিএ ভাইয়া। এর সঙ্গে প্রাণ খুলে কথা বলা চলে। চরণদাসজি বললেন, জয় গুরু। মেডিকেল কলেজের ছাত্রটির পিতা জয় গুরু বলে প্রত্যাভিবাদন করে আরো কাছে ঘেঁষে এলেন তার সঙ্গে কথা বলবার জন্য। চরণদাসজিরা প্রোগ্রাম করেছিলেন যে এখানে এসেই নাটকীয়ভাবে সহস্রানন্দ স্বামীর পা জড়িয়ে ধরবেন, কিন্তু এখানে পৌঁছাবার পর স্বামীজির ঘরের দরজা বন্ধ দেখে হতাশ হয়েছিলেন। এখন মনের বল ফিরে পেয়েছেন। ভদ্রলোকটি এমএলএ সাহেবকে বললেন, ফল মূল মিষ্টি আপনি এই সামনের বারান্দায় রেখে দিন। কোনো জিনিস গোলমাল হবে না, আপনি নিশ্চিন্ত থাকুন সে বিষয়ে। দর্শন পাওয়া যাবে না এখনো? সন্দেহ কথা আছে এর মধ্যে, শোনেননি আপনি কখনো? কই না তো। কন্ট্রোলের দোকানধারী লোকটা এরই মধ্যে কখন যেন তার গা ঘেঁষে এসে দাঁড়িয়েছে তার সঙ্গে একটা কথা বলতে পারার লোভে। নইলে ভাই, বিপদে পড়ে আপনার কথাই আমাদের মনে পড়ছিল এতক্ষণ। আমার কথা মাইলে আমি ঠিকই। পথের ময়লা, ট্রেনের ময়লা, অতি নগণ্য মাইলে আমি। আমাকে আপনারা স্মরণ করতে পারেন এ তো আমি স্বপ্নেও ভাবিনি। এখন আদেশ করুন,
সামান্য কাঠবিড়ালিও শ্রীরামচন্দ্রজিকে সাহায্য করতে চেষ্টা করেছিল। এই নগণ্য মাহেলেও যথাসাধ্য চেষ্টা ত্রুটি করবে না। ফলাফল তো গুরুদেবের হাতে। জয় গুরুদেব। জয় গুরুদেব। তারপর মাইলে ভাই এদের মুখে সব শুনলেন। উৎকট পরিস্থিতি, সমূহ বিপদ, সব বুঝি যায়। ত্রিভুবনের রসাতলে গেল বুঝি এইবার। তার দরকার নেই, দরকার আমাদের। নিজেদের প্রয়োজনে আমরা ভগবানকে আঁকড়ে থাকি। নবরূপ নিয়েছেন বলে কি আমরা ভগবানকে নিয়ে যা নয় তাই করতে পারি? আমাদের চোখের সামনে ভগবানকে টেনে পাঁকে ফেলা হবে, আর আমরা তাই পুটপুট করে তাকিয়ে দেখবো কেবল? যশ, মান, ধর্ম, কর্ম, ভালো মন্দ সব কিছুরই ভার মাইলে ভাইয়ের হাতে সঁপে দিয়ে ভেবেছিলাম 5 বছরের জন্য নিশ্চিন্ত থাকবো। কিন্তু আপনি আমাদের মধ্যে থাকতে এখানে কি অনর্থ? সংকটে পড়লে আমরা সকলেই গুরুদেবের শরণ নিতে অভ্যস্ত। একমাত্র সেইখানেই প্রাণ খুলে নিজের সব কথা বলা যায়, বলে বুকের বোঝা হালকা করা যায়। তারপর তার আদেশ মতো চলে বিপদ কাটিয়ে উঠতে পারা যায়। কিন্তু এক্ষেত্রে সে উপায় যে নেই, এই কথা যে তার কাছে তুলতে বাধে। গুরুদেবের কাছে কিছু বলতে বাধা উচিত নয়, তবু বাধে। দুর্বল মানুষ আমরা। অবশ্য তিনি জানতে পারেন সব। তিনি আমাদের দিয়ে এই কথা আপনাকে বলাচ্ছেন। নিদ্রায় জাগরণে সবসময় যে তার সতর্ক দৃষ্টি রয়েছে আমাদের ওপর, এই কৃপাটুকু না থাকলে কি আমরা বাঁচি? আপনি তো শুধু এখানকার মাইলে নন, আপনি যে ব্যথার ব্যথী, আপনি যে ভক্ত লোক, সে কথা আর কে না জানে দাদা। আমাকে আর ভক্ত বলে লজ্জা দিও না ভাই। না আছে সে মন, না আছে সে সময়। ভক্ত হওয়া কি চারটিখানি কথা? সাধে কি লোকে আমাদের মাইলে বলে? মাইলে ভাই তারপর সব কথা শুনলেন। এদের বিপদে যথার্থ প্রকৃতিটা বুঝতে একটু সময় লাগলো তার মতো বুদ্ধিমান লোকেরও। বুঝবার পর স্তম্ভিত হলেন। এ তো শুধু ভক্তের অনুরোধ নয়, এই যে ভোটারিদের আদেশ। এ তো কারোর একার বিপদ নয়, বিপদ যে সমগ্র গোষ্ঠীর। এ বিপদ আমার, আপনার, সকলকার। সমাজের বিপদ, দেশের বিপদ। আমি তো সমাজের বাইরের লোক নই, আমি যে আপনাদেরই একজন। আমি কি চুপ করে বসে থাকতে পারি এ কথা আপনাদের মুখে শুনবার পর? স্ত্রী পুরুষ সকলে মাইলে ভাইয়ের কাছে আসতে চায়, সকলে তার মুখের আশ্বাসবাণী শুনতে চায়। সকলে এমনভাবে তাকে ঘিরে ধরেছে যে নিঃশ্বাস বন্ধ হওয়ার উপক্রম। তিনি আশ্বাস দিলেন, চেষ্টার ত্রুটি আমি রাখবো না। এর জন্য দিল্লি পর্যন্ত যদি যেতে হয় তাও আমি যাব। লাখনলাল ভরসা দিল। আরে সুপ্রিম কোর্ট পর্যন্ত আমরা লড়বো। বচকন মাহাতো চেঁচিয়ে বলল, দরকার হলে অনশন করব আমরা সেন্সাস অফিসারের বাড়ির দোরগোড়ায়। সত্যাগ্রহ আন্দোলন আরম্ভ করে দেবো সেন্সাস অফিসে। আরও কত কি আমরা করতে পারি। চাই শুধু আপনাদের নৈতিক সমর্থন। আপনাদের চোখে যে আগুন আজ দেখতে পাচ্ছি, সেই আগুন আমরা ছড়িয়ে দেব সারা দেশে। পায়ে ঠোকর মেরে তাকে থামাতে হয়। বক্তৃতা একবার আরম্ভ করলে এসে থামতে জানে না। লক্ষণলাল জয়ধ্বনি দিল, বলো একবার, শ্রী সহস্রানন্দ স্বামীজি কি জয়। বলো একবার, শ্রী সহস্রানন্দ স্বামীজি কি জয়। বচকন মাহাতো হাত তুলে লাফিয়ে উঠে ইনকিলাব জিন্দাবাদের ধরনে চেঁচালো, আর भी একবার বলো, গুরু মহারাজ কি জয়। এই সম্বন্ধে এখন একটা কাজের প্রোগ্রাম ঠিক করতে হয়। বচকন মাহাতো এ কথায় সায় দিল, প্যারে ভাইও আর বহিনো, আমি প্রস্তাব করছি যে আপনারা সকলেই যে যেখানে আছেন বসে পড়ুন। তারপর 5 মিনিট শ্রী গুরুজি ভগবানের ধ্যান করুন চোখ বুজে। আমরা ততক্ষণ একটা প্রোগ্রাম ঠিক করে ফেলি। আপনাদের ধ্যানের একাগ্রতার উপরই আমাদের প্রোগ্রামের সাফল্য নির্ভর করবে। কেমন? এমএলএ সাহেব আর আমি এই প্রস্তাব সমর্থন করি। শান্তি শান্তি। সকলে চোখ বুজে বসেছে। সামনের ঘরের বন্ধ দরজা মনে হলো যেন ইঞ্চিখানেক ফাঁক হলো। ধোঁয়া বার হচ্ছে তার মধ্যে দিয়ে। অশ্বরী তামাকে সুগন্ধে চারিদিক আমোদিত হয়ে উঠেছে। নির্মিলিত চক্ষু ভক্তবৃন্দ আসন্ন সংকট থেকে উদ্ধার পাবার আশ্বাস পাচ্ছে প্রতিবার নিঃশ্বাসের সঙ্গে। এই সৌরভ বুকে টেনে নেবার সময়। ফিসফিস করে পরামর্শ হচ্ছে নূতন প্রোগ্রাম সম্বন্ধে। পরিস্থিতি বদলেছে সে বিষয়ে কারো মতদ্বৈধ নেই। স্লোগান পাল্টাতে হবে এমএলএ সাহেব। গুড় দিয়েই যদি মাছি মরে, তবে আর তিত ওষুধ ব্যবহার করবার দরকার কি? গুরুচরণ দাসজিরে
এবার হতে হবে মৌলভী চরণ দাস। ই না করে উপায় নাই। সর্বব্যদি সম্মতভাবে প্রোগ্রাম স্বীকৃত হয়ে গেল। বচকন মাহাতো চেঁচালো, বলো একবার। পাছে আবার বেফাস কিছু বলে ফেলে সেই ভয়ে তাড়াতাড়ি পাদ পূরণ করে লাখানলাল। গুরুচরণ কমল কি জয়, গুরুচরণ কমল কি জয়। এই জয়ধ্বনি ভক্তদের ধ্যান ভাঙাবার নোটিশ। আর দেরি করার সময় নাই মোটে, সব আওলরা আউট হয়ে যাবে। শুধু বলো একবার, বলো বলো, সহস্রানন্দ স্বামীজি কি জয়। অগণিত নরনারীর মিছিল বার হলো সহস্রানন্দ স্বামীর আশ্রমের গেট থেকে। সবচেয়ে আগে আগে চলেছেন চরণদাসজি। সকলেই চিন্তা ভারাক্রান্ত, শুধু লখনলালজি ও বচকন মাহাতো বাদে। তাদের আশ্বাসে কেউ নিশ্চিন্ত হতে পারছে না, তাই সকলে গুরুদেবের নাম স্মরণ করতে করতে চলেছে। এ সংসারে তার ইচ্ছে ছাড়া কিছু যে হওয়ার উপায় নেই। আর ভরসা মাইলে ভাইয়া। মাইলে ভাইয়া নিজে কিন্তু মোটেই ভরসা পাচ্ছেন না। মৌলবী টোলার কাছে গিয়ে এক গাছতলায় এই নীরব শোক মিছিলকে থামতে বলল লখনলাল। এইখান থেকে এমএলএ সাহেব একাই যাবেন সেই বদ মৌলবীটার বাড়িতে। প্যারে ভাইও আর বেহিনো, মাইলেজির উদ্দেশ্য যাতে সফল হয় সেই জন্য আসুন আমরা সকলে মিলে ততক্ষণই গাছতলায় বসে গুরুদেবের নাম জপ করি। জয় গুরু, জয় গুরু। মাইলেজি আর দেরি করবেন না আপনি। বহু রকম বিষয়ের তদবির এমএলএ সাহেব জীবনে করেছেন, কিন্তু এ বড় কঠিন ঠাঁই। চরণদাসজির পা কাঁপছে। হাইকমান্ডের নাম স্মরণ করেও মনে বল পাচ্ছেন না তিনি। মৌলভী সাহেব বাড়ির বারান্দায় গড়গড়া টানছিলেন। দা কাটা তামাকের গন্ধ অনেক দূর থেকে পাওয়া যাচ্ছে। উঠে দাঁড়ালেন মৌলভী সাহেব। আসুন আসুন এমএল সাহেব, সেলাম আলাইকুম। ব্যাপারটা ভালোভাবে বোঝবার আগেই চরণদাসজি গিয়ে হুমড়ি খেয়ে পড়লেন তার পায়ের উপর। বেশ করে জড়িয়ে ধরেছেন পাজামা সম্বলিত পা দুখানা। করেন কি আরে এমএলএ সাহেব? তিনি কিছুতেই ছাড়বেন না যতক্ষণ না মৌলভী সাহেব কথা দিচ্ছেন যে তাঁর একটা অনুরোধ রাখবেন। না, আপনি আমার গরিবখানায় পদার্পণ করেছেন, তাতেই হয়ে গিয়েছে। সে পুরনো কথা আর তোলবার দরকার নেই। ছাড়ুন, উঠুন। এই চেয়ারটায় বসুন। না, আপনি আগে কথা দেন। বলছি তো আপনি এসেছেন সেই যথেষ্ট, আর মাপ চাইতে হবে না। রাগের মাথায় লোকে কত সময় কত কি বলে ফেলে, সেসব কথা কি ভদ্রলোকের মনের মধ্যে গিট বেঁধে রাখে চিরকালের জন্য? আপনি কথা দেন আগে। কেন আমায় লজ্জা দিচ্ছেন বারবার? যা হবার হয়ে গিয়েছে, পা ছাড়ুন। কথা আদায় করে চরণদাসজি উঠে দাঁড়ালেন, জানালেন, এখানকার সকলে আজ অতি বিচলিত। এত বড় বিপদ তাদের জীবনে কখনো আসেনি। এই বিপদ থেকে সকলকে উদ্ধার করতে পারেন একমাত্র আপনি। রাখলে রাখতে পারেন, মারলে মারতে পারেন। আমি? হ্যাঁ, আপনি। খোদা হাফেজ। বলেন কি? সন্দিগ্ধ মৌলভী সাহেব জোরে জোরে নিঃশ্বাস টানলেন দুইবার। এমএলএ সাহেবের মুখ থেকে কোনো রকম গোলমেলে গন্ধ বার হচ্ছে কিনা তাই পরখ করবার জন্য। না পেয়ে উদ্বিগ্ন হলেন আরো বেশি। বলবো বলেই তো এসেছি। এক কথায় বলবার মতো নয় ব্যাপারটা। খোদা আপনার মঙ্গল করবেন। আজ আপনি সামান্য ব্যক্তি নন। এতগুলি লোকের জীবন মরণ সর্বনরক নির্ভর করছে আপনার কলমের এক খোঁচার উপরে। সবাই আপনার মুখ চেয়ে রয়েছে। বলুন কি করতে হবে? এতক্ষণে চরণদাসী আসল কাজের কথাটা পারলেন। মৌলভী সাহেব, আজ সকালে আপনি স্বামী সহস্রানন্দের আশ্রমে গিয়েছিলেন লোক গণনার কাজে। সেই সম্বন্ধেই কথাটা। সেখানে আশ্রমের বাসিন্দাদের গুনবার সময় স্বামীজিকেও গুনে ফেলেছেন। আপনার ফাইলে মানুষের মধ্যে থেকে তার নামটা কেটে দিতে হবে। তিনি তো মানুষ নন, তিনি যে দেবতা, তিনি যে ভগবান। মৌলভী সাহেবের অন্যমনস্কভাবে দাড়ি চুলকানো হঠাৎ বন্ধ হয়ে গেল। শুনছিলেন গপ্প.বেশির নিবেদনে সতীনাথ ভাদুরীর লেখা গল্প চরণ দাস এমএলএ। গল্প পাঠ এবং অন্যান্য চরিত্রে ছিল শ্রমণ। চরণ দাসের ভূমিকায় সৌহার্দ্য, লখনলালজির ভূমিকায় বিপ্লব এবং গল্পের সূত্রধর আমি অনির্বাণ। এই গল্পের শাব্দিক সম্পাদনায় ছিল সৌহার্দ্য।
প্রচার ও বিপণনে রীতিরেখা এবং গল্পের প্রচার চিত্র প্রস্তুতি ও পর্ব পরিচালনায় শ্রমণ। আশা করি আমাদের আজকের এই নিবেদন আপনাদের ভালো লেগেছে। এভাবেই পাশে থাকবেন আমাদের। আগামী দিনে আরও অনেক গপ্প নিয়ে হাজির হবে টিম গপ্প ডট বেশি। সাথে থাকবেন কিন্তু।